সেই সূর্য সন্তানদের অনেকে ছিলেন কক্সবাজারে। জি, এটি খুব আলোচনা তৈরি করেছে। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? দেখুন, নৈতিকভাবে এটি সমর্থনযোগ্য নয়। কারণ হচ্ছে, যারা এই কাণ্ডটি করেছেন তাদের বিবেকের দংশন কেন হলো না, আমার কাছে আশ্চর্য লাগছে। কারণ অসংখ্য সহযোদ্ধার রক্ত মারিয়ে তারা কক্সবাজার চলে গেছেন। তাদের উচিত ছিল রাষ্ট্রীয় যে আয়োজনটি করা হয়েছে, তাদেরই প্রতিষ্ঠিত সরকার সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকা। সেটা না করে তারা চলে গেলেন কক্সবাজার, এবং যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হলো বা জানানো হলো, জিজ্ঞেস করা হলো, তখন তারা একটা এমন জবাব দিয়ে দিলেন যেটি আসলে এই নৈতিক অপরাধে তাদের অপরাধিত করেছে, অপরাধের হিসেবে দাঁড় করিয়েছে। তারা বললেন তারা বেড়াতে এসছেন। আচ্ছা, বেড়ানোর আর কোনো দিন খুঁজে পেলেন না তারা? ওয়াই 5th of August? আমার ছাত্র আবু সাইদ এবং মুগ্ধের রক্ত মারিয়ে যাওয়ার সামিল হলো এই কাজটি। আপনার পরে যেটি জানা গেল, ইনভেন্ডো, আমি নিশ্চিত করে বলতে পারবো না, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহোদয়ের সঙ্গে একান্ত বৈঠক করবার জন্য তারা সেখানে গিয়েছেন, এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে যে পিটার হাস নামে কেউ এই রয়্যাল টিউলিপ বলে যে 5 তারা হোটেলটি ইরানিতে অবস্থিত, এখন অবশ্য নাম পাল্টেছে, সেখানে বোর্ডার হিসেবে যাননি। মূলত 3জন চীনা বোর্ডার সেখানে আছেন, এছাড়া অন্য কোনো বিদেশি বোর্ডার নেই। এখন এই যে আপনার ইভসড্রপিং মতো বিষয়টা চালু করে দেওয়া হলো, এটা ইনেও একটা ধূম্রজাল তৈরির চেষ্টা বলে অনেকে মনে। ধরুন, একজন যদি না হন, তিনি কিন্তু কফি খাওয়ার জন্য অন্য হোটেল থেকে সেখানে হাজির হতে পারেন। আর পিটার হাস মহোদয় যখন মান্যবর রাষ্ট্রদূত ছিলেন, তখন কিন্তু এরকম ধূম্রজাল তিনি বা তাকে ঘিরে তৈরি হয়েছিল। গেলেন শ্রীলঙ্কা বাউন্ড এরোপ্লেনে, পরে জানা গেল তিনি গেছেন স্বদেশী। তো এই ধরনের আপনার লুকোচুরি অনেক সময় খেলা হয়ে থাকে, এবং এই দস্তুর একেবারে নতুন নয়, এবং তারই অনুবর্তী হয়েছেন বোধহয় এই নব্য তুর্কিরা। ধন্যবাদ। এই জুলাই ঘোষণা খুঁটিনাটি পর্যালোচনা নানাভাবে নানাজন করেছেন। আপনার কাছে তেমন কোনো অনুসন্ধান আছে? দেখুন, আমি এই পুরো ঘোষণাপত্রটি পাঠ করেছি, নানান সূত্র থেকে আমার কাছে এসছে, এবং আমার কাছে মনে হয়েছে এটা বেসিক্যালি শেখ হাসিনার কাসিদা। শিয়া ট্রেডিশনে আপনি দেখবেন যে মবিয়া, তারপর ইয়াজিদের প্রতি অভিসম্পাত দিয়ে নানা রকম কাসিদা রচনা করা হয় বা হয়েছে। তো অনেকটা সেই ধারাবাহিকই অনুসরণ করেছেন আমাদের আহ এই বর্তমান হুকুমতের যিনি কাণ্ডারি ইউনূস মহোদয়। তিনি বারংবার শেখ হাসিনার নানান রকমের শর্টকামিংস তুলে ধরবার চেষ্টা করেছেন, এবং প্রকারান্তরে শেখ হাসিনাকেই আপনার প্রমিনেন্স দিয়েছেন তার এই ঘোষণার মধ্য দিয়ে, নেতিবাচক অর্থে। আর এখানে আমাদের প্রত্যাশা ছিল তিনি রীতিমতো বিশ্ব চমকে দেওয়া নানান রকমের ঘোষণা এখানে সন্নিবেশিত করবেন। 21st সেঞ্চুরিতে শেষ অবধি বাংলাদেশ কোথায় গিয়ে উপনীত হবে তার নেতৃত্বে, সেটি জানান দেওয়ার চেষ্টা করবেন। তিনি নতুন নতুন ইনোভেশনের কথা বলবেন, তেমনটি ছিল প্রত্যাশা। আপনার সেকেন্ড রিপাবলিক এবং সংবিধান নিয়ে পরিষ্কার বক্তব্য রাখবেন, সেগুলোও কিন্তু এখানে অনুপস্থিত। তো ফলে আপনার
এটি যেমন জামাত ইসলামের নায়েবে আমিরকে হতাশ করেছে, তেমনি সকল আপনার সচেতন ব্যক্তি যারা বাংলাদেশে তাদেরও হতাশ করেছে ভিন্ন ভিন্ন অবস্থানগত কারণে। এখন তিনি তো আসলে সবাইকে ম্যানেজ করার চেষ্টা করেছেন এর মধ্যে দিয়ে, ফলে ভাগের মা যেমন গঙ্গা পায় না, এখানে অবস্থাটা তেমন হয়েছে। ধন্যবাদ। এখানে কতবার যেহেতু, কতবার সেহেতু, কতবার আওয়ামী লীগ, কতবার শেখ হাসিনা, এটা একটা পরিসংখ্যানও বেরিয়েছে। এবং জুলাইয়ের শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতের যারা আসবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে সংবিধানে অন্তর্ভুক্ত করা। সংবিধানে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত এটা মূল্যহীন। সেই গ্যারান্টিটা আপনি কি পাচ্ছেন? দেখুন, গাছে কাঁঠাল গোফে তেল দেওয়ার মতো একটা বিষয়। আপনার ধরুন, আপনার বাড়ির সামনের রাস্তাটা আপনি কাউকে লিখে দিলেন। এ ধরনের কাণ্ড ফরাসি যেই দেশে তিনি বসবাস করতেন সেই দেশে আছে। বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার, এটি 3বার এক ঠগি বিক্রি করে দিয়েছিল সাফল্যের সঙ্গে, 4র্থবার ধরা পড়েছে। এখন এটা তো মার্কেটিং একটা স্কিল, আর এই স্কিলে তো তিনি সেরা, বিশ্বসেরা। সুতরাং আমি অবাক হব না সেই আইফেল টাওয়ার বিক্রির মতো কোনো কাণ্ড করে বসেছেন কিনা তিনি কে জানে। ঠিকই একইভাবে কিন্তু আমাদের এখানে বঙ্গভবন বিক্রি করা অথবা হাইকোর্টের দেখেন, ভবনকে নিজের বাড়ি দেখিয়ে বিয়ে করা, জি, এমন এমন নজিরও কিন্তু আমাদের খান আতা যিনি চলচ্চিত্র নির্মাতা ছিলেন সেরকম একটি ইতিহাস রচনা করেছেন। আমি তার আত্মীয় স্বজনের সঙ্গে চেক ব্যাক করে শুনেছি ঘটনাটার সত্যতা আছে, একেবারেই গালগপ্প নয়। সংবিধানে এটা অন্তর্ভুক্তিটা। রাজনৈতিক দলগুলা কি আপনার মনে হয় এখানে ঐক্যমত্যে পৌঁছেছে? দেখুন, তারা এখন সিন্দাবাদের এই দত্তঘাত থেকে নামাতে পারলে বাঁচেন, সেই জন্য যা বলে তাই তথাস্তু। আপাতত রাস্তা মাপেন, নির্বাচনের তারিখ দেন। মানে এক পর্যায়ে তো বিএনপির একজন সিনিয়র নেতা বলেই ফেলেছেন যে ভাই আপনি নীতিতে অপারগ হলে আমরাই তারিখ দিয়ে দেবো। মানে কতটা অধৈর্য হলে মানুষ এইরকম পর্যায়ে যায়, এবং সবার ধৈর্যচ্যুতি ঘটিয়ে ফেলছেন তিনি, এটা বলতেই হবে। আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশ বাংলাদেশের। টুডে টুমোরো এখন আওয়ামী লীগকে মাইনাস করে অনেক কিছু চিন্তা করা যেতে পারে। দিন শেষে আওয়ামী লীগকে মাইনাস করে বাংলাদেশে স্টেবল রাজনীতি হবে না। আওয়ামী লীগের একজন নেতাকে আজকে জিজ্ঞেস করেছিলাম আমরা, এই জুলাই শহীদদের তারা কিভাবে মূল্যায়ন করবেন ভবিষ্যতে। তারা উত্তর দিয়েছেন, তারা আগে প্রতিটা হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত, কে কিভাবে মারা গেল, কে কার হাতে কে হত্যাকাণ্ডের শিকার হলো, এই জিনিসটা তারা আগে নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন। আপনি কিভাবে দেখেন জিনিসটা? ফেয়ার এনাফ। আমার পরিষ্কার মনে হচ্ছে আমার ছাত্র আবু সাইদ, তিনি হত্যাকাণ্ডের সম্মুখীন হওয়ার পরে, তখন শেখ হাসিনা ক্ষমতায়, তিনি তার ভাষায় দাফন কাফন থেকে শুরু করে সবকিছুর ইন্তজাম করে দিয়েছিলেন। এবং ভুলে গেলে চলবে না, আবু সাইদ শেখ হাসিনার শ্বশুরবাড়ি অঞ্চলের মানুষ। তো ফলে তিনি যে জেস্টারটি দেখিয়েছেন এটি গুডউইল জেস্টারই বলবো আমি। আর আপনার আমরা যারা শিক্ষক, আমাদের সরাসরি ছাত্র যারা, তারা যদি হত্যাকাণ্ডের সম্মুখীন হন, ডেফিনেটলি যেই পলিটিক্যাল পারসুয়েশনের মানুষই হন না কেন, আমরা অবশ্যই তার নিন্দা করব, এবং আপনার অভিভাবক হিসেবে আমরা
পাশে দাঁড়াবো, এবং সেই ভূমিকা আমিও নিয়েছি। আমি প্রথম সবার আগে আবু সাইদের হত্যাকাণ্ডের নিন্দা করেছি, শোক বাণী প্রদান করেছি এবং আহ্বান জানিয়েছি আমার সাকসেসর যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, পঞ্চম ভাইস চ্যান্সেলর, তাকে শোকবাণী প্রদানের জন্য। যদিও তিনি দ্বিধান্বিত ছিলেন, আমি নিজে শোকবাণী না দিয়ে পিআরওকে দিয়েছেন। আজকে প্রফেসর হাসিবুর রশিদ পঞ্চম ভাইস চ্যান্সেলর, তিনি আবু সাইদ হত্যাকাণ্ডের আসামি। তো এই যে আপনার এই যে বিষয়টা, যে শেখ হাসিনা তার পিতাকে আপনার অভ্যর্থনা করেছিলেন, তার মতো করে সহায়তা করবার চেষ্টা করেছিলেন। আপনার যখন একটা নির্মোহ বিশ্লেষণে যাবেন, সব বিষয় কিন্তু আপনার ফোরফ্রন্টে নিয়ে আসতে হবে। আপনার এককভাবে কৃতিত্ব দাবি করার চেষ্টা করাটা বোধহয় সমীচীন নয় কোনো পক্ষের। ধন্যবাদ। এই ঘোষণার আগে পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের অনেকগুলো বৈঠক আমরা দেখেছি, এবং আজকে তাদের অনেকেই অনুপস্থিত ছিলেন। এখানে কোনো অনৈক্য আছে না এটা আনুষ্ঠানিকতা মাত্র? আমার কাছে মনে হয়েছে এক ধরনের ফ্যাটিক কাজ করছে, অবসাদ। মানে এই যে সিরিজ অফ মিটিংস, সেখানে চা নাস্তা খেয়েছেন, বাক বিতরণটা হয়েছে, নানান রকমের আপত্তি উঠেছে। যেমন রুহিন হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তিনি ওয়াকআউট করেছেন, রীতিমতো আপনার আপত্তি জানিয়েছেন, সহমত পোষণ করছে না সে কথাটি জানান দিয়েছেন। তো এরকম অনেকেই আছেন যারা গিয়েছেন কিন্তু সহমত পোষণ করেননি। মানিক মিয়া এভিনিউতে আয়োজনের পেছনে একটা বড় উদ্দেশ্য ছিল, বড় একটা সমাবেশ ঘটানো। বাংলাদেশের এই চত্বরে অনেক বড় বড় সমাবেশের ইতিহাস আছে কিন্তু, এবং স্বতঃস্ফূর্ত সমাবেশ ছিল অনেক কিছু। এত ট্রেন ভাড়া করা, এত কিছু করা, অফিস আদালত ছুটি দেয়া, গার্মেন্ট ছুটি দেয়া, দিন অফিস শেষে অর্ডার দেওয়া হয়েছে যে এটা বাধ্যতামূলক, আপনাকে আসতে হবে সমাবেশ স্থলে। অর্জনটা কি দিন শেষে? আমি বলবো আপনার অশ্বডিম্ব। কারণ এই যে ট্রেন, বিশাল ট্রেন, হয়তো দেখা গেল যাত্রী 19, 20, 30 জন, কিংবা কোথাও কোথাও আবার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে ট্রেনের মান উন্নত নয় কেন ইত্যাদি, পথ আটকে দেওয়ারও চেষ্টা হয়েছে। তো এই যে অব্যবস্থাপনা, এবং সবই কিন্তু আপনার জনগণের করের টাকার শ্রাদ্ধ, বই অন্য কিছু নয়। একটা সময় আসবে যখন প্রফেসর ইউনূস এবং তার পারিষদবর্গকে এর আপনার জবাব দিতে হবে, এবং এটা ম্যাটার অফ টাইম। জনগণের করের টাকা ছত্রচার করার অধিকার আসলে কারণে আপনি যখন শপথ গ্রহণ করলেন, তখন সেই অব্লিগেশন আপনি পড়ে গেলেন। ওজারতি খুব সহজ কাজ নয়। আতাউর রহমান ওজারতির কয়েক বছর সম্পর্কে তার আত্মজৈবিক অভিজ্ঞতা লিখে গেছেন। আমি আহ্বান করব আমাদের উপদেষ্টাবৃন্দকে সেই গ্রন্থটি পড়ে দেখবার জন্য। আপনি কি প্রধানমন্ত্রীত্বের 18 মাস সেই বইটার কথা বলছেন? ওজারতির 2 বছর নাকি এরকম একটা শিরোনাম ছিল, যত মনে পড়ে। এর মাঝে এটার সাথে তো একটা ইলেকশন বিষয় আছে। প্রধান উপদেষ্টাও একটা ভাষণে আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন।
ইলেকশন কমিশনকে তিনি বলবেন। ঠিক দুদিন আগে একজন উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা ক্ষমতা ছাড়বেন না, বা এই বিষয়টা রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেবেন না। আপনার পর্যবেক্ষণ কি নিয়ে? দেখুন, এই জাতীয় কথা এনসিপির কর্ণধার তিনিও বলেছেন। মূল বিষয় সেটি হচ্ছে প্রফেসর ইউনূস আপনার একটা গ্যারাকলে পড়েছেন, নিজেই নিজের এই সমস্যা তৈরি করেছেন নানান সময় নানান রকম কথাবার্তা বলে। এখনো তার ধারাবাহিকতায় এরকম একটি সময় নির্দেশ করেছেন। কিন্তু 22 জানুয়ারি সেই নির্বাচনের তারিখের কথা কিন্তু আমরা ভুলে যাইনি। 111 সরকারের সময় আপনার নিশ্চয়ই মনে আছে 2007-এ এই তফসিলটি ঘোষিত ছিল। আজ অব্দি কিন্তু 22 জানুয়ারি নির্বাচনটা আমরা কেউ প্রত্যক্ষ করতে পারিনি। সেই নির্বাচন বছরখানেক পরে 29 ডিসেম্বর 2008-এ নবম সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছিল। তো সুতরাং সময় ঘোষণা করা এবং তারিখ ঘোষণা করাই শেষ কথা নয়। আসলে আপনার ইন্টেন্ট বা মোটিভটা কি সেটা গুরুত্বপূর্ণ। যে ইঙ্গিত প্রদান করা হচ্ছে তা কিন্তু তাৎপর্য বহন করে। আপনার নির্বাচন পর্যবেক্ষণের ইতিহাস 30 বছরের জি, পুরনো এবং অভিজ্ঞতা সম্পন্ন। নির্বাচন কমিশন সমস্ত পর্যবেক্ষকদের অনুমোদন বাতিল করেছেন। নতুন করে অনুমোদন ঠিক আবেদন না, আপনার যে মেয়াদ আরো 2027 পর্যন্ত ছিল, 5 বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছিল, তা তারা প্রত্যাহার করেছে। এবং নতুন করে আবেদন আবেদন করতে করার বলেছেন। জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন 10 তারিখে, তার ডেডলাইন এ মাসে। এর এর উদ্দেশ্যটা কি আপনাদের মনে হয়েছে? আমাদের কাছে মনে হয়েছে এটার পেছনে একটা রাজনীতি আছে। আমাদের 2 মাননীয় উপদেষ্টা বা 3 মাননীয় উপদেষ্টা বলতে পারেন, আহ অধিকার এবং ব্রতির সঙ্গে যারা যুক্ত, আদিলুর রহমান খান, চৌধুরী রফিকুল আবরার এবং শারমিন মোর্শেদ, তাদের এই 2 সংস্থার নিবন্ধন নেই। ব্রতির নিবন্ধন নেই এই কারণে যে তারা ডেডলাইন যা ছিল গত বছর সেই সময়সীমার মধ্যে আবেদন করেননি। সে কারণে গত নির্বাচন কমিশনের পক্ষে তা বিবেচনা করার সুযোগ ছিল না। আর আদিলুর রহমান খান, তার যে অধিকার, সেটা ওই হেফাজত কাণ্ড নিয়ে যেই রিপোর্ট হাজির করেছিলেন সেটা তৎকালীন সরকারের মনোপুত হয়নি। ফলে একটা পর্যায়ে তারা ডিরেজিস্টার্ড হয়ে গেছিলেন। তো ডিরেজিস্টার্ড হয়ে যাওয়ার কারণে তাদের নিবন্ধন আর হয়নি বা থাকেনি। তো এই কারণেই মূলত আপনার সবার উপর এই খড়গ চালানো। আর নতুন করে নব্য তুর্কিদের দিয়ে যদি আপনার পর্যবেক্ষণ সংস্থা হাজির করা যায় তো খারাপ। সেই সুবিধার্থে আপনার পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স সীমা ছিল 25 বা তদূর্ধ্ব সার্টিফিকেট অনুসারে, সেটি এখন কমিয়ে 21 করে দেওয়া হয়েছে। এখানে ডেফিনেটলি একটা রাজনীতি আছে, কোনো সন্দেহ নেই। ওই রাজনীতির মূল সূত্রটা ডক্টর বদিউল আলম মজুমদার এবং ডক্টর আব্দুল আলিমের দ্বারা সূত্রপাত। তারা তাদের যে নির্বাচন সংস্কার কমিশনে যে সমস্ত সুপারিশ করেছেন তার মধ্যে এটা নিহিত। এবং তারপর ঐকমত্য কমিশনের হাত ধরে পরে 2025 যে বিধিমালা নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে সেখানে ক্লজ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যারা উদ্দেশ্যমূলকভাবে প্রতিবেদন প্রদান করেছেন তাদের তারা নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেবেন না। তো এখানে একটা ক্যাচ আছে। আর আপনি জানেন যে একটি সংস্থা নিবন্ধন পাওয়ার আগে এনএসআই ভেটিং এর প্রয়োজন হয়, কখনো কোনো কোনো ক্ষেত্রে ডিজিএফআই ভেটিং এর প্রয়োজন হয়। তো সেই প্রক্রিয়া তো আছে। তারপরে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, সেখানে আপনার হ্যান্ডপিকড লোকজন দ্বারা ইচ্ছাকৃতভাবে নানান রকমের আপনি যদি ব্ল্যাক বল দেন সেটাও একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। ইটস এ লং রান প্রসেস। তো সেই চিন্তা থেকে এটা করা হয়েছে।
আর এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত পুরো প্রক্রিয়া শেষ না হয়, এই জন্য অন্তিম কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে লক্ষণ সুস্পষ্ট। এটি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে? Definitely, আপনার তারা তো এটা তোয়াক্কা করেন না। যদি করতেন তাহলে এই অশুভ খেলায় মারতেন না। 2027 পর্যন্ত সবারই নিবন্ধন যাদের ছিল, তারা মেয়াদ শেষ করার পরে নতুন করে নবায়নের সময় তখন এই বিষয়গুলো নিয়ে আসা যেত। কিন্তু তারা এই ব্যাপারে একেবারেই অনুদার এবং আপনার প্রতিহিংসা পরায়ণ আমি বলবো। আমাদের ডক্টর বদিউল আলম মজুমদার তিনটি কমিশনের নডিং নিয়েছেন, তিনটি আমলে আপনার এনজিও ব্যুরোর ক্লিয়ারেন্স নিয়েছেন, যেটি প্রধানমন্ত্রী সচিবালয়ের অধীনে পরিচালিত, এবং ঠিকই তার ক্যান্ডিডেটস ফোরাম করার জন্য ডোনার কমিটি থেকে অর্থ ছাড় করিয়েছেন। এবং এই বেনিফিশিয়ারি আবার অন্য বেনিফিশিয়ারিদের দিকে আঙ্গুল তুলছেন, which is really unfortunate. আর বর্তমান যে ঝামেলাটা, আপনার এই যারা জুলাই আন্দোলন করেছেন তাদের মধ্যে এই অনৈক্যের বীজ কিন্তু ডক্টর বদিউল আলম মজুমদারই বপন করে দিয়েছেন। আমাদের যিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা নুরুল, যিনি অসম্মানিত হলেন কিছুদিন আগে, তিনি যখন আপনার দায়িত্ব গ্রহণ করেন সেই সময় এই ডক্টর বদিউল আলম মজুমদারই অভিনন্দন জানিয়েছিলেন এবং এটাও বলেছিলেন যে তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন। এখন ছাত্রলীগ করা নতুন প্রজন্মের অনেককেই তো আমরা ভিন্ন চেহারায় দেখছি। বদিউল আলম মজুমদার বোধহয় তাদেরই পদাঙ্ক অনুসরণ করছেন। তার ব্যক্তিগত জীবনে পিতৃব্য ইন ল আপনার এস টি ইমামের পরিচয় তার জন্য ছিল বড় আপনার সোশ্যাল ক্যাপিটাল। সে কারণেই এই 15-16 বছর ধরে যত রকম সমালোচনা করেছেন, তার এই কুটির জোরটা ছিল বলে তার কিছুই হয়নি। তো ফলে এখন আবার নতুন রূপে তিনি ভাবছেন যে অলমোস্ট আমি তো সেকেন্ড ইন কমান্ড ইন দ্য হোল সিস্টেম, বয়স এবং অন্যান্য বিবেচনায় প্রফেসর ইউনূসের কাছের মানুষ। তো ফলে ডিভিডেন্ড যা নেওয়ার সেটা নিচ্ছেন এবং ভবিষ্যতে কোনো কম্পিটিটর রাখতে চান না, নিজের জন্য পথটা মসৃণ করতে চান, সেই সব চিন্তা থেকে এগুলো করেছেন। আর পাশাপাশি এই পুরো যে তার টার্মস অফ রেফারেন্স, সেখানটা এমন ভাবে প্রণয়ন করেছেন যাতে আপনার এই নির্বাচন পদ্ধতি বিতর্কটা না আসে, এবং এটা বিষটা রেখে দিয়েছেন যাতে ঐক্যবদ্ধ কমিশন পরবর্তীতে যে পরিস্থিতি পরিবেশটা আরো ঘোলাটে হয়। এবং খেয়াল করে দেখেন জামাত এবং ইসলামী আন্দোলন এবং তাদের সমমনস্ক দলগুলো, প্রায় 18টা দল, তারা কিন্তু ব্ল্যাক বল দিয়ে বসেছে যে নির্বাচন পদ্ধতি পিআর সিস্টেমে না হলে তারা সন্তুষ্ট নন। আর এনসিপি তো এক কাঠি আরো সরেস, তো বলেছেন যে হ্যাঁ, এই পদ্ধতি ছাড়া নির্বাচন করতে দেবেন না বা নির্বাচন করবেন না। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একে বিচার, তারপর আবার নির্বাচন পদ্ধতি নতুন সংকট আহ্বান করছে। আর প্রফেসর ইউনূসের জন্য তো আপনার এ ধরনের হ্যান্ডেল খুব হ্যান্ডি, বলে তার জন্য সুবিধা যে ভাই আমি কি করবো, স্টেক হোল্ডাররাই তো চায় না। সুতরাং বিয়ন্ড 2026-এর পরে যদি ইলেকশন হয় আমার তো কোনো সমস্যা নেই, আমি তো ফিট আছি। এই জুলাই সনদ ঘোষণার পরে রাষ্ট্রপতির ভবিষ্যৎ, জরুরি অবস্থা, নানা আলোচনা ছিল। এগুলো কি প্রাসঙ্গিক এখন? একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, এই কারণে যে যেই ঘোষণাটি আপনি দেখছেন নানামুখী চাপে পড়ে এই রূপ পরিগ্রহ করেছে। আপনি খেয়াল করে দেখেন, ইঙ্গিতটা কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম দিয়ে দিয়েছেন। গতকালই তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে 111-এর পদধ্বনি শুনতে পাচ্ছি। এটা তো এমনি এমনি দেননি, সেরকম আশঙ্কা থেকে এই ঘোষণাটি চরিত্র পাল্টে গেছে। এখানে সংবিধান ছুঁড়ে ফেলার কথা ওইভাবে বলা নেই, এখানে সেকেন্ড রিপাবলিক জারি করার
কায়েম করার কথাও বলা নেই ওই সব কারণে, বা রাষ্ট্রপতিকে পদচ্যুত করার কথা ওইভাবে বলা হয়নি, কম্প্রোমাইজ করতে হয়েছে। রাষ্ট্রপতির বিবৃতি জুলাই বিপ্লব নিয়ে বিতর্ক এসেছে বিবৃতিটি নিয়ে। আমরা গতকালকে বঙ্গভবনে যোগাযোগ করেছিলাম, বঙ্গভবন থেকে বলা হয়েছে তারা যে বিবৃতি দিয়েছেন, যেটা প্রকাশ পেয়েছে, এটা এক বিবৃতি না, সেটাকে ঘষামাজা করা হয়েছে এবং রাষ্ট্রপতি কোনো বিবাদে যেতে চাননি। আপনাদের কিছু কোনো তথ্য আছে ব্যাপারে? দেখুন, সঙ্গত কারণেই তিনি তো রাষ্ট্রের প্রতীক, কোনো পার্টিজান স্ট্যান্ড তার নেবার অধিকার নেই। তো সে কারণে যে বিবৃতিটি হাজির করা হয়েছে, এখানে যে ট্র্যাডিশনটা আমার ধারণা মেনটেন করা হয়েছে, পিএমও, ফর্মার পিএমও এখন চিফ অ্যাডভাইজার্স অফিস, সেখান থেকে যেভাবে লিখে দেয়া হয় তার বাইরে কোনো কিছু করার সুযোগ নেই, হাত পা বাঁধা, সেটাই ট্র্যাডিশন। তো ফলে আপনার ঘষা মাজা করাই হোক আর যাই হোক, একেবারে টপসি টার্ভি কোনো বিবৃতি বঙ্গভবন থেকে প্রদানের সুযোগও নেই আইনত, সিস্টেমিক কারণে। সে কারণে আমরা খুব একটা অবাক হই। সাধারণত তো রাষ্ট্রপতির কাছে বিবৃতি তো আগে প্রধানমন্ত্রী অফিস থেকে তৈরি হয়ে যেত, এখন প্রধান উপদেষ্টা, এটাই তো বাস্তব অবস্থা সেটা। রাইট। আবার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে আবার সেই রাষ্ট্রপতিকে প্রশ্ন তোলা, এটাও তো হয়েছে এখানে। এর জন্য এটার সাথে একটা আশঙ্কা জড়িত। যেমন আজ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি যে জাতির সামনে ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আজ পর্যন্ত রাষ্ট্রপতি সে পদত্যাগ পত্রটা খুঁজে বেড়াচ্ছেন। এবং গতকালকে মানে 4 অগস্ট হিন্দুস্তান টাইমসে একটা রিপোর্ট বেরিয়েছে, সেখানে সেটা আবার নতুন করে এসেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি, পদত্যাগ করেননি। এই কারণে ভারত সরকার এখন পর্যন্ত তাকে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে যাচ্ছে। নো ওয়ান্ডার, কারণ হচ্ছে আপনি দেখেন উইথ ডিগনিটি অ্যান্ড অনার আমাদের অনারেবল শেখ হাসিনা, তাকে আমাদের রাষ্ট্রীয় পথে বিমান পথে করে নিয়ে যাওয়া হয়েছে ভারতে, এবং দিল্লির নিকটস্থ একটি বিমান ঘাঁটিতে তিনি অবতরণ করেছেন, এবং তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যে ক্রু বৃন্দ এবং সেই যানটি, সেটি কিন্তু নিরাপদে অক্ষত ভাবে ঢাকায় প্রত্যাবর্তন করেছে। এটা এমন নয় যে ভারত থেকে হেলিকপ্টার এসে তাকে নিয়ে গেছে অথবা তাকে আপনার এয়ারলিফট করা হয়েছে, বিষয়টা তা নয়। তো সুতরাং এখানে আমাদের পছন্দ হোক বা না হোক, প্রপাগান্ডিস্ট পার্সপেক্টিভ থেকে যেভাবেই বলি না কেন, তিনি ওই অর্থে আপনার চুপচাপ চলে গেছেন, এটা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি। এবং তার সাথে যারা গিয়েছিলেন তাদের একজন ছিলেন মেজর জেনারেল কবির আহমেদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব। এমএসপিএম, মিলিটারি সেক্রেটারি অফ দ্য প্রাইম মিনিস্টার। হ্যাঁ, তিনি তার আগে ডিজিএফআই তে কাজ করেছেন। তিনি কিন্তু এই প্রফেসর ইউনূসের সামরিক সচিব ছিলেন 3 মাস। এখন অন্য একটা পোস্টিং এ আছেন। কিন্তু এই কর্মকর্তাদের সমবিহারে যে প্রধানমন্ত্রী আরেক দেশে নিয়ে যাওয়া হলো, এই প্রশাসনই এখনো বলে যাচ্ছে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন।
এটা ধরুন এক ধরনের ন্যারেটিভ। আপনার তোতা পাখিকে যদি আপনি শিখিয়ে দেন, আহ, তোতা পাখি যা শিখে শেখাবেন তাই বলবে। ময়না পাখিকে যা শিখিয়ে দেবেন ময়না তাই বলবে, কারণ টকিং বার্ডস। তো সেই রকম হোমোসেপিয়ান যারা আপনার এই বয়ান রপ্ত করেছেন তারা আউড়ে যাচ্ছেন। ডিজিএফ এর একটা চরিত্র মেজর হাফিজ এখন খুবই আলোচিত। আমি জনগণের ব্যক্তিগতভাবে তাকে চিনি। তিনি এডুকেশন কোরের একজন অফিসার, ডিজিএফআই তে পোস্টেড ছিলেন এবং পিএইচডি ফেলো ছিলেন আমার যতদূর মনে পড়ে। তার পিএইচডির গল্পটা ছিল তিনি বঙ্গবন্ধুকে নিয়ে পিএইচডি করছেন। সেটার কোনো ফলাফল জানেন আপনি? আমি এখন পর্যন্ত তার নামের আগে ডক্টরেট, এই মানে সুশোভন সরকারের ভাষায় সিং, সেটি ব্যবহৃত হতে দেখছি না। এবং তার যে অংশগ্রহণটা, আজকে আমরা জনগণকে নিয়ে খুঁজতে গিয়ে আমরা পেলাম হচ্ছে 2024-এর 29 জুলাই তিনি জনকণ্ঠে যোগ দেন। এর আগে পর্যন্ত তিনি দৈনিক বাংলায় ছিলেন এবং সেখানে একটা আলোচিত বিষয় ছিল হাফিজ নাফিজ দুই ভাই, ওরা একসাথে থাকলে কোনো সমস্যা থাকে না কোথাও। নাফিজ এখনো সমস্যায়, হাফিজ তিনি আমার যতদূর মনে পড়ে ডুয়েল ন্যাশনাল কানাডার নাগরিক এবং পদ্মা ব্যাংকের কর্ণধার ছিলেন। এর আগে ফার্মার্স ব্যাংকেও তিনি ছিলেন এবং আপনার কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশেরও কর্ণধার তিনি ছিলেন। বাড়ি গোপালগঞ্জ। দুজনের বাড়ি গোপালগঞ্জ।